আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে অ্যাস্ট্রো জ্ঞানে। এখানে আমরা জ্যোতিষশাস্ত্র, রাশিচক্র, গ্রহ নক্ষত্রের প্রভাব এবং জীবনের রহস্যময় দিকগুলি নিয়ে আলোচনা করব। জ্যোতিষবিদ্যার সহজ ব্যাখ্যা ও গভীর জ্ঞান পেতে আমাদের সঙ্গে থাকবেন। আপনার জীবনকে আলোর পথে এগিয়ে নিয়ে যেতে আসুন আমরা একসাথে এই জ্ঞানের যাত্রা শুরু করি। তাহলে বৈদিক শান্তি মন্ত্র দিয়ে আরম্ভ করি ক্লাসটা। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। সহনা ভবতু সহনো ভুনক্তু সাহা বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরি ওম তৎসৎ। শ্রী প্রণবানন্দার্পণমস্তু। তাহলে আরম্ভ করা যাক। আজকে আমরা শিখব কি কি রাশির কি কি তত্ত্ব হয় আর কি কি রাশির কি কি ক্যারেক্টারিস্টিক, মানে ভাব না। আগের ভিডিওতে ভাবের ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম, মানে শিখেছিলাম। এবার এই ভিডিওতে রাশির তত্ত্ব আর রাশির ক্যারেক্টারিস্টিক। তো যেখানে এক লেখা থাকবে মানে মেষ রাশি, সিংহ রাশি আর আপনাদের ধনু রাশি, এই তিনটা রাশি অগ্নি রাশি, ইংলিশে ফায়ারি রাশি বলে, মানে অগ্নিতত্ত্ব, মানে গরম স্বভাবে পট করে রাগ হয়ে যেতে পারে, এরকম প্রেডিকশন মানে আমরা ডিকোড করতে পারি। এটা শুধু মানে রাশির উপরে নির্ভর করবে, মানে লগ্ন যদি কি হয় বা চন্দ্র যদি এই রাশিতে থাকে তাহলে তার সেই ব্যক্তির সেই রাশি হবে। এখন হলো কথা, বাকি গ্রহের প্লেসমেন্টের উপরে নির্ভর করবে, ঠিক আছে। 1, 5, 9 মানে মেষ রাশি, সিংহ রাশি আর ধনু রাশি অগ্নিতত্ত্ব। আপনারা এইভাবে টেবিল বানিয়ে নেন তাহলে সুবিধা হবে। দ্বিতীয় 2 বৃষ রাশি, মেষ রাশি যেখানে 1 নাম্বার, 5 নাম্বার আর 9 নাম্বার, মানে মেষ রাশি, 5 সিংহ রাশি আর 9 ধনু রাশি। লগ্ন হতে পারে কারোর বা কারোর চন্দ্র এইগুলো রাশিতে থাকতে পারে, তাহলে তাদের অগ্নিতত্ত্ব রাশি হয়ে যাবে, মানে জলদি রাগ হয়ে যায়, শর্ট টেম্পার, জিদ্দি হয়ে গেল, অগ্নিতত্ত্বর কিছু কারকতা এসে যাবে কিছু কিছু। এখন এগুলো গ্রহের উপরে, মানে আগে আমরা পরের নেক্সট যখন লেভেলে উঠব সেগুলো শিখবো, যে ওই গ্রহের প্লেসমেন্টের উপরে কিভাবে নির্ভর করে, ঠিক আছে। এগুলো পুরোপুরি মানে হয় না, কিছু গ্রহের প্লেসমেন্টের উপরেও হয়, ঠিক আছে। তারপর আপনাদের 2 বৃষ রাশি পৃথ্বীতত্ত্ব, মানে আর্থি সাইন, 2, 6, 10। বৃষ রাশি, কন্যা রাশি আর মকর রাশি, এই তিনটা পৃথ্বীতত্ত্ব, মানে আর্থি সাইন হয়ে গেল এই রাশিগুলো। মানে এক জায়গায় আপনাদের ওই বলতে গেলে মজবুত হয়ে গেল এগুলো, এই রাশিগুলো বৃষ রাশি, কন্যা রাশি আর মকর রাশি, তিনটা রাশি পৃথ্বীতত্ত্বের সাইন এসে যাবে, মানে ধৈর্যশীল হয়ে গেল পৃথ্বীতত্ত্ব। আমরা কি বুঝি, তারপর ধৈর্যশীল, সহনশীলতা, এগুলো। তারপর ডিসিশন মেকিং এ মানে পাক্কা হয়, এগুলো মানে ভারী হয়ে গেল, ঠিক আছে। 3 কন্যা রাশি,
তুলা রাশি, কুম্ভ রাশি। এই তিনটা রাশি বায়ু তত্ত্ব হয়ে গেল, এয়ার এলিমেন্ট। মানে বায়ুর প্রভাবটা মানে কি এরকম হয়ে গেল, বায়ু তত্ত্ব এসে যাবে মানে এগুলো সাইনে। আপনাদের যেমন উদাহরণস্বরূপ হয়ে গেল, যেমন ধরতে পারেন বায়ু তত্ত্বের স্পিডে কাজ করবে। বায়ু তত্ত্বের যেগুলো মানে লক্ষণ হয় সেগুলো মানে এসে যাবে, কিন্তু এগুলো গ্রহের উপরে বাকি নির্ভর করবে, প্লেসমেন্টের উপরে। নেক্সট, জল তত্ত্ব। কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি, এই তিনটে হয়ে গেল জল তত্ত্ব রাশি। মানে মানে জলের মতন স্বভাব হয়ে যাবে আপনাদের। যেমন ধরে নিন, জল যেখানে যে পাত্রে রাখবে সেই রং, ধরেন কাঁচের গ্লাসে রাখলে সাদা, কোনো কালারিং গ্লাসে রাখলেও কালারিং দেখা যাবে, বা কিছু কালার মিশিয়ে দিলে কালার কিছু রঙিন হয়ে যাবে জলটা। তেমনি বা একটা কোনো এক জায়গা থেকে জল আসছে, মানে নদীর জল, কিছু রেখে দিলে জল নিজের একটা রাস্তা বানিয়ে নেয় যাবার জন্য, নিজের পথ নিজে বানিয়ে নেয়। তেমনি মানে জলের তত্ত্বগুলো এসে যায়, জল তত্ত্বের। ঠিক আছে, আবার রিপিট করে দিই। মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশি অগ্নিতত্ত্ব। বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশি হয়ে গেল পৃথ্বীতত্ত্ব। মিথুন রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশি বায়ু তত্ত্ব হয়ে গেল। কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি জল তত্ত্ব। এভাবে করে টেবিল বানিয়ে নেবে। ঠিক আছে, নেক্সটে যাই। এখন আমরা ক্যারেক্টারিস্টিক, রাশিদের ক্যারেক্টারিস্টিক। মেষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি এবং মকর রাশি, এই চারটে রাশি চর রাশি, মানে মুভেবল প্লেন, মুভেবল রাশি হয়ে গেল। মানে চলমান এক জায়গায় বসে থাকে না, মানে চলমান, একটা কাজ শেষ করে আরেকটা কাজ, একটা কাজ শেষ করে, মানে চলতে থাকবে, চলমান, এরকম ভাবে দেখা হয়, প্রেডিক্ট করা হয়। ঠিক আছে, দ্বিতীয়ত বৃষ রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি, চারটে হয়ে গেল স্থির রাশি, মানে স্টেবল, এক জায়গায় স্থির, মানে স্থির রাশি। ঠিক আছে, স্থিরত্ব মানে স্টেবল, মানে ওই ডিসিশন মেকিং এ মানে আপনাদের স্থিরত্ব থাকবে, মানে কোনো অসুবিধা হবে না, কারো কাছ থেকে জিজ্ঞেস করবে না, যেটা বলবে মানে ডিসিশন নেবে, বা যেটা কথা বলবে মানে এটাই ফাইনাল, আর সেই কথাই মানে বজায় থাকবে। ঠিক আছে, মিথুন রাশি, কন্যা রাশি, ধনু রাশি এবং মীন রাশি, এই চারটে হয়ে গেল আপনাদের দুই স্বভাব রাশি, মানে ডুয়েল সাইন মানে যে দুই মুখ হয়ে গেল না, দুই মুখ কিছু যে মানুষ থাকে, এমন টাইপ হয়ে যাবে, মানে স্বভাবগুলো, ক্যারেক্টারিস্টিক গুলো পাবে। এগুলো যদি লগ্ন হয় বা রাশি হয় এগুলো পাবে। আবার রিপিট করে দিচ্ছি। মেষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি, মকর রাশি চর রাশি, এগুলো মানে চলমান বা মুভেবল। ঠিক আছে, মানে
বৃষ রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি। এই চারটে হয়ে গেল স্থির, স্টেবল, এক জায়গায় স্টেবল থাকবে। মিথুন রাশি, কন্যা রাশি, ধনু রাশি, মীন রাশি। এগুলো দুই দুই স্বভাব রাশি, মানে ডুয়েল সাইন হয়ে গেল এগুলো। ঠিক আছে, এগুলো এইভাবে করে লিখে নেবেন। ঠিক আছে, এইভাবে করে একটা টেবিল বানিয়ে নেবেন। মানে প্রতিটা ভাবের একটা কারকত্ব আছে এইভাবে। এগুলো পরে আমরা যখন অ্যাডভান্স লেভেলে যখন শিখবো তখন এগুলো কাজে লাগবে, বা যখন প্রেডিকশন করব বা কুষ্টি বিচার করব কারোর, তখন এগুলো মানে দরকার পড়বে। এটাও নোট করে নেবেন, নোট ডাউন করে নেবেন। ফার্স্ট হাউসে পরে এটা কিন্তু হাউস, একটা হাউস মানে ঘর। এগুলো কিন্তু মানে রাশি না, মানে ভাব। মানে ফার্স্ট হাউসে প্রথম ঘরে ধর্ম, দ্বিতীয় ঘরে অর্থ মানে টাকা পয়সা, তৃতীয় ঘরে কাম। তৃতীয় কাম মানে কিন্তু মানে ওই কর্ম না, কিন্তু কাম বলতে মানে লাস্ট হয়ে গেল এগুলো, কামনা বাসনা যে এটা। চতুর্থ ভাব হয়ে গেল মোক্ষ মানে মুক্তি। সেম এইভাবেই করে আবার পঞ্চম হাউস ধর্ম, সিক্স হাউস 6 নম্বর ঘর হয়ে গেল অর্থ, 7th হাউস কাম, 8th হাউস হয়ে গেল আবার মোক্ষ। নবম আবার শুরু নবম ঘর দিয়ে, নবম ঘর ধর্ম, 10th হাউস হয়ে গেল আপনার অর্থ, 11th হাউস হয়ে গেল কাম, আর এই আপনার কি বলে 12th হাউস হয়ে গেল মোক্ষ মানে মুক্তি। ঠিক আছে, এইগুলোর যে একটা ত্রিকোণ, একটা ত্রিকোণ হয়, আমি আপনাকে ড্র করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এটা ফার্স্ট ত্রিকোণ হয়ে গেল। এটা কুষ্টির মেইন ত্রিকোণ হয়ে গেল, মূল ত্রিকোণ যাকে বলে। এই ফার্স্ট হাউস, 5th হাউস, 9th হাউস নিয়ে একটা ত্রিকোণ। এটা হলো সবচেয়ে পাওয়ারফুল ত্রিকোণ, মেইন যেটা বলে মূল ত্রিকোণ। এটার নাম হলো মূল ত্রিকোণ, এইভাবে লিখে নেবেন। এটার নাম হয়ে গেল মূল ত্রিকোণ। ঠিক আছে, এগুলোতে গ্রহ কোনো গ্রহ বসলে কি ফল দেয় এগুলো তো পরে আমরা আলোচনা করব, কোন ঘরে গ্রহ বসলে কি ফল দেয়। এগুলো তো প্লেসমেন্ট গুলো পরে হবে ক্লাস, এখন মানে এগুলো শিখি না আমরা। এটা হয়ে গেল মূল ত্রিকোণ, ফার্স্ট নোট ডাউন করে নেবেন। সেকেন্ড হয়ে গেল কেন্দ্র, এইভাবে কেন্দ্র হয়ে গেল 1 3 4 কেন্দ্র। এই চারটা ঘর হয়ে গেল ফার্স্ট হাউস, 4th হাউস, 7th হাউস এন্ড 10th হাউস, কেন্দ্র। এটা হলো দ্বিতীয়। ঠিক আছে, কেন্দ্র ফার্স্টে হলো মূল ত্রিকোণ, দ্বিতীয় কেন্দ্র, কেন্দ্র ভাব মানে এগুলো তো বসলে মানে ভালো হয়, কিছু ভালো ভালো রেজাল্ট দেয়। খারাপ গ্রহ যদি কোনো সময় মানে যদি ডেবিলিটেটেড হয়, মানে নিচ গ্রহ যদি বসে এগুলো ভালো দেয়, বা মারক গ্রহ যদি এদিকে বসে ভালো রেজাল্ট দেয় কত সময়। তো এগুলো মানে পরে ডিসকাশন করবো। এটা গেল 2 নাম্বার হয়ে গেল। এটা একটা ভাব।
এটা হয়ে গেল ত্রিক বা উপাচ্য। এটা কেউ কেউ এটাও ধরে, মানে যারা জেমিনি নিয়া বা ভৃগু অ্যাস্ট্রোলজি যারা করে বা লাল গীতা, এটাও আয় এই ত্রিক ভাবে, ত্রিক 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 বা উপাচ্য হাউস এগুলা। ঠিক আছে, এখন আরো ত্রিকোণ গুলো বলছি। এখন ত্রিকোণ ফার্স্ট, এটা তো একটা বললাম মূল ত্রিকোণ। ঠিক আছে, এখন এটা একটা ত্রিকোণ হবে, এই একটা এইভাবে, এই একটা ত্রিকোণ, অর্থ ত্রিকোণ এটাকে বলে, অর্থ ত্রিকোণ। সেটা ছিল মূল ত্রিকোণ, এটা হলো অর্থ ত্রিকোণ। তৃতীয় এটা হবে এইভাবে করে, এইভাবে এইভাবে এইভাবে, কাম ত্রিকোণ। তৃতীয় কাম ত্রিকোণ, থার্ড হাউস, 11th হাউস এন্ড 7th হাউস, কাম ত্রিকোণ। ঠিক আছে, এখন হবে মোক্ষ ত্রিকোণ। মোক্ষ ত্রিকোণটা হবে কিভাবে, এইভাবে আসবে 12th হাউস, 4th হাউস এন্ড 8th হাউস। 12th, 4th এন্ড 8th হাউস, 4 নম্বর ঘর, 8 নম্বর ঘর এবং 12 নম্বর ঘর হয়ে গেল মোক্ষ ত্রিকোণ। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আবার রিপিট করি আমি, এটা হলো মূল ত্রিকোণ, ধর্ম ধর্ম ধর্ম, 1st হাউস, 5th হাউস, 9th হাউস মূল ত্রিকোণ। 2nd হাউস, 6th হাউস এন্ড 10th হাউস মিলে একটা ত্রিকোণ, দ্বিতীয় ত্রিকোণ হলো, এটাকে অর্থ ত্রিকোণ বলে। ঠিক আছে, এখন কাম ত্রিকোণ, 3rd হাউস, 11th হাউস, 7th হাউস, এভাবে হবে কাম ত্রিকোণ। ঠিক আছে, এখন মোক্ষ ত্রিকোণ, এইভাবে 4th, 12th and 8th, এইভাবে করে হবে মোক্ষ ত্রিকোণ। তাহলে কয়টা ত্রিকোণ পেলাম আমরা, 1st হাউস, 5th হাউস and 9th হাউস মূল ত্রিকোণ, এটা হয়ে গেল। 2nd অর্থ ত্রিকোণ না, 2 দ্বিতীয় ঘর, 6th হাউস and 10th হাউস দশম ঘর হয়ে গেল অর্থ ত্রিকোণ। 3rd হাউস, 7th হাউস and 11th হাউস হয়ে গেল কাম ত্রিকোণ। ঠিক আছে, এখন হবে মোক্ষ ত্রিকোণ, 4th হাউস, 8th হাউস and 12th হাউস হয়ে গেল মোক্ষ ত্রিকোণ। ঠিক আছে, তাছাড়া উপাচ্য ঘর তো বললাম, 3rd হাউস, 6th হাউস, 11th হাউস, এটা ঋষি পরাশর মতে, বৈদিক অ্যাস্ট্রোলজি মতে। আর যদি ভৃগু আর জেমিনি অ্যাস্ট্রোলজি যদি বা লাল কিতাব, তাহলে এই ঘরটাও এড হবে, মানে এই ঘরটা 12 নম্বর হবে, 3 নম্বর, 6 নম্বর, 11 নম্বর এন্ড 12 নম্বর। ঠিক আছে, মানে উপাচ্য মানে বলতে প্রবলেমেটিক ঘর এগুলো। 3rd হাউস হয়ে গেল,
6 নম্বর ঘর রোগ ঋণ শত্রু দুর্ঘটনা, 11th হাউস গেইন লাভ প্রফিট হ্যান ত্যান এগুলো। তারপরে 12 নম্বর ঘর তো ব্যয় ঘর, সবাই জানো। এটা হলো এইভাবে, মানে আরেকটা আছে দেখাচ্ছি না। ত্রিক ভাব হয়ে গেল 6 নম্বর ঘর, ষষ্ঠ ঘর, অষ্টম ঘর এন্ড দ্বাদশ ঘর, মানে 12th হাউস, ত্রিক হাউস। এইভাবে এন্ড এইভাবে যাবে। ত্রিক ভাব, এটাকে বলে ত্রিক ভাব। এই দুটো ঘর হয়ে গেল, এই 3টে ঘর হয়ে গেল বেশি প্রবলেমেটিক। এইগুলো ঘরে যদি কোনো গ্রহ বসে বেশিরভাগ সমস্যাই দেয়। খুব কম বিপরীত রাজযোগ হয়, খুব কম মানে সিক্স হাউস হয়। তো রাহু বা শনি বা সূর্য বা মঙ্গল এগুলো শত্রু হানির থেকে, শত্রু হন্তা যোগ বানায় ভালো শত্রুর দিকে, কিন্তু কিছু কিছু প্রবলেম যেরকম মামলা মোকদ্দমা, মঙ্গল হলে মাটি বাড়ির এগুলা এগুলো আপনাদের ফেস করতে হয়। খুব কাছারি কেস, দুর্ঘটনা হয়ে গেল, অ্যাক্সিডেন্ট, ফায়ারি এলিমেন্ট, আগুনে জ্বলে যাওয়া, এগুলো অ্যাক্সিডেন্ট হবে। মঙ্গল হাড্ডির দুর্ঘটনায় হাড্ডি ভেঙে গেল, হাড্ডির ফ্র্যাকচার হয়ে গেল, এগুলো। তো এরকম করে আগে আমরা এখন যাচ্ছি না, এগুলো প্লেসমেন্টে যখন গ্রহের প্লেসমেন্ট দেখবো আমরা, তখন আমরা কথা বলবো, ঠিক আছে? নমস্কার, আজকের ক্লাস এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।